এমনিতে পুলিশের উপর যা হচ্ছে এটা হাতে তুলে নিতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রতি এবং গণভোটের রেসপেক্টের প্রতি যে অ্যাপ্রোচ সরকার নিয়েছে, দিস ইজ নট গুড। 111 বিএনপি ওন করে, জামাত ওন করে, তারা 8 সালে ভোটে গেছে না। একটা 32 নাম্বারকে কারণে অকারণে কি আছে 32 নাম্বারের মধ্যে আপনি বলেন? কে ঘোষণা করেছে, কে আগে করেছে, কে কার নামে করেছে, ডাইরেক্ট করেছে কিনা, রেডিওতে শুনেছে কিনা? হাই হাই। দেখেন, যে যার কথা আপনি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, সে তো আসলে কথা কখনোই কম বলে না, এবং তাকে কিছুক্ষণ কথা বলতে দিলে অনেক কথা বের হয়ে যায়। কথাটাকে আমি সত্য অসত্যতা যাচাই করছি না, যাচাই করছি যিনি কথাটা বলেছেন তার অতীত কর্মকাণ্ড, অতীত পদ পদবি ছোট না, সর্বোচ্চ পদে উনি ছিলেন। ওই জায়গা থেকে যেহেতু কথা বলেছেন, আমি মনে করি যে এই কথার সম্পূর্ণ উত্তরটা সেই দিতে পারবে। তাকে রাষ্ট্রের কাছে আমার আবেদন থাকবে, তাকে রাষ্ট্র, আমরা এটার যেহেতু বিপক্ষে, কোনো ডিপ স্টেট তো থাকার কথা না, একটা স্টেটের মধ্যে ডিপ স্টেট, আমি শুধু শুনি যেহেতু একটা ক্লু পাওয়া গেছে, তাই আমরা মনে করি যে তাকে সার্চ করা হোক, সেই কথাটা সত্যতা বলবে, যে কোনোভাবে বলবে, হোক সে রাজসাক্ষী হিসেবে বলুক, আর না হয় সে বিরোধী দলের একজন প্রতিনিধি হিসেবে বলুক, যেভাবেই হোক আমি মনে করি কথাটা হালকাভাবে কথাটাকে ছেড়ে দেওয়া উচিত না। এ বিষয়ে সরকারের কোনো প্রতিক্রিয়া তো আমরা দেখছি না। সরকার তো আসলে অনেকটা ডার্কেই ছিল, সরকার তার ক্ষমতায়ও ছিল না, বিরোধী দলেও ছিল না সেই মুহূর্তে। সরকার তো এই ব্যাপারে বলতে পারবে না, সরকার বলতে পারবে জনগণের বলার উপর। যারা ওই মুহূর্তে ছিলেন তারা তাদের আপনার প্রতিনিধিরা, আমি শুধু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন এটাই বলবো না, তার আশেপাশে যারা ছিলেন তখন, আমরা অনেক টকশো করেছি তাদের সাথে, তারাও কিন্তু অনেকে এই কথাটা বলেছেন যে কেন শেখ হাসিনা থাকলে ক্ষমতায় 2029 সাল নাগাদ থাকতো, আমরা মনে করি এই পর্যন্ত থাকবে ওই সরকার। কেউ কেউ তো বলতো 10 বছর, 20 বছর, 50 বছর এই সরকারকে দেখতে চায়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিরা যখন কথা বলতেন, যেহেতু সংসদ ছিল না, অনেক কিছু ছিল না, আমি টকশোর কথাই ধরি, বলতেন, অনেকেই বলেছেন যে 2029 সাল নাগাদ আজকের যারা বিরোধী দল, তাদের সাথে যারা অ্যালায়েন্স করেছেন বা বিরোধী দল, তারা বলেছেন এরকম। তা আমি মনে করি এই তারা কি বলেছেন ওটা সন্দেহের উপর বলা হয়েছে, কিন্তু আসিফ মাহমুদ যে কথা বলেছেন সেটা কিন্তু সন্দেহ না, সে কিন্তু একদম দাড়ি দিয়ে কথা বলেছেন যে তাদেরকে বলা হয়েছিল। তাহলে কে বলেছিল, কিভাবে বলেছিল, তারা কেন ছাড়লো, তাদের দেশপ্রেম, এই কথা অবশ্যই বলেছে সে, যে আমরা নির্বাচন চেয়েছি বা আমাদের দেশপ্রেম আছে, কিন্তু কে কে বলেছে যে সম্প্রতি অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, তিনিও কিন্তু কিচেন ক্যাবিনেটের একটা কথা বলেছেন, সেটি কি আসলে ডিপ স্টেট ছিল কিনা, যে তারা কোনো সিদ্ধান্ত নিত না, সব সিদ্ধান্ত বাইরে থেকে আসতো, এমন একটা কথা কিন্তু তিনি বলেছিলেন। আমি বলি যে এই যে উনার কথা, শাখাওয়াত সাহেবের কথা, এই কথাগুলো যদি আপনি সাজান, এবং আজকের যারা বিরোধী দলে যারা আছে, আমি সরাসরি বিরোধী দলের কথা বলছি না, অ্যালায়েন্সের কথাও বলছি, যারা এই কথাগুলো বলতেন তাদের কথা সাজালে তো একটা হিসাব আসবে, অ্যাপ্রক্সিমেট। আমরা একটা অঙ্ক করি কিভাবে, মনে করি দিয়ে শুরু করি, কিন্তু শেষে কিন্তু আর মনে করি না। তো ওই হিসাবটা আসলে সরকার যদি মনে করেন, আমি মনে করি সরকার করবেন কিনা আমি জানি না, কারণ সরকারের সামনে অনেক কাজ, সরকার কাজ নিয়ে ব্যস্ত আছেন। যদি সরকার মনে করেন যে এই ধরনের কথা বাড়তেই থাকবে, আমি মনে করি এটার একটা বিহিত হওয়া দরকার। মনে করাটা শেষ পর্যন্ত অঙ্কে যেমন মনে করা শেষে প্রমাণিত হয়, সেটা আসলে প্রমাণিত হতে পারে না, হতে হবে। নইলে এই কথাগুলো কেন আসলো, কিভাবে আসলো, হঠাৎ আসে নাই। একটা আসিফ মাহমুদের বয়স যতই কম থাকুক না কেন, সে একটা অনেক বড় মন্ত্রণালয় চালিয়েছে, একটা না একের অধিক মন্ত্রণালয় চালিয়েছে, একটা দলের সে মুখপাত্র হিসেবে কাজ করছে। সো আমি তাকে এত হালকা করে নিচ্ছি না। তো তাকে ধরলে আমার মনে হয় আজকে আমাকে না ডেকে তাকে ডাকলে ভালো করতাম। ডিপ স্টেট কি? স্টেট তো একটা আছে, তো বাংলাদেশ তো এটা। যখনই আপনি বলবেন স্টেট, তখন বলতে হবে যে এটার 3টা অর্গান আছে, একটা জুডিশিয়ারি আছে, একটা পার্লামেন্ট আছে, একটা এক্সিকিউটিভ আছে। আমাদের দেশে কি এগুলো প্রপারলি ফাংশন করে? যখন প্রপারলি ফাংশন করে না, তখন আদার কনসিডারেশন আসে। ধরুন আমাদের দেশের ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হতো, আমরা একে অন্যের বিরুদ্ধে এই আননেসেসারি কেওয়াস ক্রুয়েলটিতে না যেতাম, আজকে ডেমোক্রেসি কত ম্যাচিউরড ডেমোক্রেসি হতো।
আজকালকার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেন নাই যে বাংলাদেশে আসাটা শুধু আমার উপর নির্ভরশীল না? জি, এটা তিনি ওটা কি? বলেছিলেন যে ওটা কি? আপা জবাব দিবেন এটা। ওটা কি আমরা আজও জানতে পেরেছি শিখে? যে ওনার উপর নির্ভরশীলতার বাইরে কি জিনিস ওনাকে বাধাগ্রস্ত করেছে? 5ই আগস্ট এদেশে হয়েছে 2024 সালে। 24 সাল গেল, 25 সাল গেল। কোয়েশ্চেন, সিরিয়াস কোয়েশ্চেন কি? সেটাও লুক ইনটু করবেন। কে, কারা, কোথা থেকে? এনএসএফ সার্টিফাইড স্বজন সিপিবিসি পাইপ। পাইপ ভালো, ভালো। কিভাবে? একটা পরিবারে হাজব্যান্ড ওয়াইফ যখন গোলমাল করে তখন তৃতীয় পক্ষের দরকার হয় মেডিয়েশনের। গোলমাল না করলে, প্রপার ফ্যামিলি হলে তাহলে বাচ্চারা কি হয়? আমাকে উত্তরটা দিতে জি, দেন। please, sure, please, বাচ্চারা sure. উত্তরটা দিতে দেন। হেলদি চিলড্রেন ডেভেলপ করে। আর যদি আপনি সারাক্ষণই ঝগড়া করবেন, বিবাদ করবেন, তখন তৃতীয় পক্ষ আসবে মিটমাট করার জন্য। ভালো না তো এটা। কিন্তু আপনি ঝগড়া ছেড়ে দেন, তাহলে তো তৃতীয় পক্ষের দরকার নেই। আজকে বলছি, আমার এখনো মনে আছে, আমার লার্নের সিনিয়র ছিলেন মিস্টার আব্দুর রাজ্জাক। উনি আমাকে বললেন যে জনাব কে এম হাসান সাহেব তখনকার যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন না, একজন প্রভাবশালী রাষ্ট্রদূত ওনাকে সকালে বাসায় গিয়ে দেখা করে বলেছেন যে আপনি ডিক্লাইন করবেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন না। উনি ডিক্লাইন করলেন। ক্রাইসিস বেড়ে গেল। আজকে উনি জীবিত নাই। এবং আমি সেখানে হাজির ছিলাম। কে বললেন আমাকে, যখন এসে থ্রেটের সুরেই বললেন যে আপনি তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নিতে রাজি হবেন না। অ্যাকর্ডিংলি হি ডিক্লাইন্ড। এবং যা হওয়ার তাই হলো, এই দেশে 111 পর্যন্ত হলো। এবং ইন্টারেস্টিং দেখেন, যদি ডেমোক্রেসি ম্যাচিউর করতে পারতাম আমরা, তাহলে তো সরকার প্রধানকে পালাতে হয় না, দরকার ছিল না। ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হতো। এই জায়গায় এসে কেন আমাদের এটা দরকার হচ্ছে? ফাইন্যান্সিয়ালি আমরা সলভেন্ট না। ক্যাপাসিটির দিক থেকে রাষ্ট্রটা এখনো নিজের পায়ে দাঁড়িয়ে তার শক্তি সামর্থ্য প্রমাণ করার মতো রাজনৈতিক কালচার ডেভেলপ করতে পারেনি। আমরা যখন বসি তখন ডোনার এজেন্সির দরকার হয়। আমাদের বাজেট ইমপ্লিমেন্টেশন করতে গেলে ডোনারদের ছাড়া বাজেট ইমপ্লিমেন্টেশন হয় না। আমাদের যে এক্সপোর্ট যে সমস্ত জিনিস আমরা করি, এগুলো শুধু আমরা এককভাবে নিয়ন্ত্রণ করি না, অনেক কিছু জিনিস নিয়ন্ত্রণ করে। তাদের চাওয়া, তাদের না চাওয়া, তাদের প্রায়োরিটি, তাদের ভালো, তাদের মন্দ এখানে অ্যাক্টিভ। মানে এই সরকার এখন যারা সরকারে আছেন তাদের পেছনে কি ডিপ স্টেটের কোনো ভূমিকা আছে কিনা? থাকবেই, সকল সরকারের আমলেই থাকবে। যতক্ষণ পর্যন্ত আমরা ম্যাচিউর ডেমোক্রেটিক কালচার ডেভেলপ করতে না পারবো, আমাদের সমস্যা আমরা বসে সমাধান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ডিপ স্টেটকে নিয়ে আপনি নেগেটিভ অ্যাটিটিউড দেখানোর কোনো কারণ নেই। থাকবেই। এইরকম স্টেটে, এইরকম সরকারি ফাংশনে, এইরকম অ্যাডমিনিস্ট্রেটিভ মেকানিজমে সেলফ সাফিসিয়েন্ট যতক্ষণ পর্যন্ত আপনি হতে পারবেন না। বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা আছে না? ক্যান ইউ ডিনাই ইট? ক্যান এনিবডি ডিনাই ইট? আর গতকালকে ভারতের সরকার মানে না পারার কোন কারণ নাই। কারণ নেই। গতকালকে ভারতের সরকারের দুটো স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট পড়বেন। আর 1 বছর আগে ভারতীয় সরকারের দুটো আচ্ছা, statement। তাহলে কি এই যে এই ডিপ স্টেটের কথা যখন সামনে এলো, তাহলে এই যে এখন সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে যিনি আছেন, তিনি অন্তর্বর্তী সরকারের আমলে উপদেষ্টা ছিলেন, নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। এটিও কি ডিপ স্টেটের কোনো চাপ ছিল কিনা? আবার আসি আমরা, তাহলে আবার যেতে হবে। ওই ডিপ স্টেট কিন্তু সারফেসে থাকে না। তাহলে কি করে ওরা? ওদের বিভিন্ন স্টেক থাকে একটা গভর্নমেন্ট ফরমেশন কিংবা গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়া আসার সঙ্গে। এই গ্রুপ অফ পিপল দেশ চালালে তাদের কিন্তু ইন্টারেস্ট থাকে। ওই ইন্টারেস্টে তারা চায় এই গ্রুপ অফ পিপলকে নার্চার করতে। আপনি দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্ত জায়গায় মাস আপসার্চ হয়েছে, আরব বসন্ত হয়েছে, এই সমস্ত জায়গায় আপনি দেখবেন 10 বছর 20 বছর ধরে বিভিন্ন ফরেন পাওয়াররা ইয়তদেরকে আস্তে 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 গড়ে তুলে অপিনিয়ন এক্সপ্রেস করার জন্য। ফলে আসিফ যে কথা বলছে, এই জন্য তাকে ইন্টারোগেশনে আনতে হবে। ইটস নট এট অল নেসেসারি। দিস ইজ ভিন্ডিকটিভ, দিস ইজ ওপেন সিক্রেট। এখনো আছে এই দেশে, থাকবেই। আপনি এখন বাজেট করবেন, আমার আপারা সরকারে আছেন, বাজেট করবেন না? করুক দেখি নিজের পায়ে দাঁড়িয়ে পূর্ণাঙ্গ বাজেটটা করতে পারে কিনা, নাকি ফরেন ডোনেশন লাগে? এখানেও ডিপ স্টেটের সহযোগিতা লাগে না। আমি বলছি এই ফ্যাক্টরগুলোকে আপনি বা আমরা এখন নেগেটিভ দেখছি না, ডিপ স্টেটকে নেগেটিভ। একটা সরকার যখন থাকে, it depends on how the government can play with those power. গভর্নমেন্ট যদি সাকসেসফুলি প্লে করতে পারে, তাহলে ডিপ স্টেট অনেক সময় ইউজফুল হয়। একটু সরল প্রশ্ন করি, তাহলে এই যে ডিপ স্টেট আসলে কারা, একটু আপনি দেখতে বুঝতে চাই পাবেন না। আপনার কাছে। আপনাকে যদি বলি আপনি অন্ধকার ঘরে একটা কালো কাপড় খুঁজেন, পাবেন? ঘরটা তো অন্ধকার, কালো কাপড় তো আপনি দেখতে পাবেন না, কালারের মধ্যে বিলীন। এক্স্যাক্টলি আমাদের দেশে যেখানে বসে আমরা আলোচনা করছি, তাদের বাংলাদেশ পরিচালনায় স্টেক আছে না?
সরকার যেই আসুক যেই যাক, মিডিয়া হাউসগুলো স্টেক আছে না? দেখতে পান? দেখতে পাই আমরা কেউ? কিন্তু নিশ্চয়ই পছন্দ অপছন্দের বিষয় আছে, আছে, থাকতেই হয়। এবং এই জিনিসগুলো আসিফ যে কথা বলেছে আমরা তখনও শুনতাম, অমুক প্রস্তাব দিচ্ছে এত সিল পর্যন্ত, অমুকে প্রস্তাব দিচ্ছে এত সাল পর্যন্ত। এসব কিছুর কেন্দ্রবিন্দু কি? কারণ আমরা ডেমোক্রেসি বিল্ড আপ করতে পারি নাই। এই জন্য যখনই আমাদের মধ্যে সরকার পতন হয় তখন ওই শক্তিগুলো যার যতটুকু স্টেক আছে তারা একটা নিয়ন্ত্রণ কিংবা নিজস্ব লোক ফিট করার চেষ্টা করবেই। এটা আমাদের দোষ, এটা তাদের কোনো দোষ না। না, শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখনও কিন্তু বহির শক্তি থেকেও কিন্তু তাকে নানা সময় নানা ধরনের পরামর্শ প্রলোভন দেখিয়েছিল। হয়তো তিনি সেটি শুনলে হয়তো তাকে যাওয়া প্রয়োজন হতো না, এরকম। এক্স্যাক্টলি। এখন দেখেন, যেমন এখন দেখেন, এখন বিরোধী দলে আছি আমরা না? সরকার যদি এখন পার্লামেন্টকে পাশ কাটিয়ে যা ইচ্ছে তাই করে, তাহলে ডিপ্লোম্যাটস যারা আছে তারা এগুলো জানতে চাইবে, বিরোধী দলের কাছে প্রশ্ন উত্তর জানতে চাইবে। আমরা ডিপ্লোম্যাটসদেরকে নিয়ে মিটিং আয়োজন করব, ব্রিফ করব, ইফতার পার্টির আয়োজন করব, কথা বলবো। অতীতে আমরা দেখেছি না যে তখনকার সরকার ডিপ্লোম্যাটদের দিয়ে মিটিং করতেও দিত না, কারণ তারা চাইতো না যে তাদের এই ইনফরমেশনগুলো এখানে শেয়ার হোক, আলোচনা হোক। সরকার যদি অ্যাকোমোডেটিভ হয়, ডেমোক্রেসি যদি ম্যাচিউরড হয়, পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে যদি সমাধান করা যায়, তাহলে তো আর থার্ড পক্ষের কোনো প্রয়োজন নেই। তাহলে এটা করে কে? তাহলে এই যে পার্লামেন্টের কথা যখন বললেন, বর্তমানে যে পার্লামেন্ট চলছে এখানে কিন্তু নানা ধরনের সংকট তৈরি হয়েছে। বিরোধী দল বলছে যে তারা রাজপথে নামবেন, রাজপথ তাদের খুব পরিচিত এবং চেনা পথ, এমন কথাও কিন্তু তারা বলেছিলেন। তো সেক্ষেত্রে রাজপথে যদি নামেন তাহলে সেক্ষেত্রে ডিপি স্টেটের আরো সুবিধা হবে কিনা বা তারা আরো সুযোগ পাবে কিনা, মানে এই সুযোগটাই বিরোধী দল আসলে দিচ্ছে কিনা? আমরা বলেছি যে আমরা পার্লামেন্টের ভিতরে কনস্ট্রাকটিভ অপোজিশনের ভূমিকা পালন করতে চাই। আমরা রাস্তায় পারতপক্ষে যেতে চাই না। গভর্নমেন্ট শুড নট টেক এনি ইনিশিয়েটিভ উইচ উইল আলটিমেটলি ফোর্স আস টু গো টু দ্য স্ট্রিট। এটা আমরা চাই না। আমরা চাই পার্লামেন্টের বাউন্ডারির ভিতরে যতটুকু আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি আছে আমরা আমাদের কন্ট্রিবিউশনটুকু রাখতে চাই টু রিস্ট্রাকচার দ্য নেশন ফর ফিউচার। কিন্তু যদি এমন হয় গভর্নমেন্ট অযৌক্তিক কর্মকাণ্ড চালিয়ে যেতেই থাকে, তাহলে পার্লামেন্টে তো তার অ্যাবসলিউট মেজরিটির জন্য যদি অ্যাবসলিউট স্টেপ নিতে থাকে, ইগনোরিং অল পাবলিক ইন্টারেস্ট, দেন হোয়াট উড বি দ্য অল্টারনেটিভ? তাহলে ডিপ স্টেটকে ইনভাইট করার ক্ষেত্রে শুধুমাত্র বিরোধী দলকে দোষ দিতে হবে না, গভর্নমেন্ট ইজ অলসো হেল্ড রেসপন্সিবল। জি, ধন্যবাদ আপনাকে। জনাব নীলুফার চৌধুরী মনি, একটু আসতে চাই আপনার কাছে। জনাব শিশির মনি একটি প্রশ্ন রেখেছেন, সেটি হচ্ছে সম্প্রতি তারেক রহমান যখন দেশে ফিরবেন তার আগেই তিনি একটি স্ট্যাটাসে বলেছিলেন যে দেশে ফেরা তার একার উপর নির্ভর করে না। সেটি আসলে কেন বলেছিলেন? এই প্রশ্নের উত্তর একটু জানতে চান শিশির মনি, আমিও জানতে চাই। দেখেন, এটা উনি বলেছিলেন আমার একার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? এই কথাটা শিশির মনির বললেন, এটা বলবেন আমি জানতাম। এটাই কিন্তু প্রমাণ করে না যে এটা ডিপ স্টেটের কাজ। যদি ডিপ বলতে অনেকেই বলছে, এত ঝানু ঝানু ব্যারিস্টার তারা বলছে তারা বুঝে না ডিপ স্টেট। তো আসলে এরকম বাতাসে ছাড়া মানুষের জীবন চলে না। এখন বাতাসকে কিভাবে মূল্যায়ন করবে? বাতাস তো আমরা কেউ দেখি না। ওইভাবে যদি বলে আমার কিছু বলার নাই। আমি নিজেও বুঝি না ডিপ স্টেট, আমি নিজেও বুঝি না, কিন্তু আমি অনেকটা বুঝি যে কথাগুলো ভেসে আসে ওটাই যখন কার্যকরিতে পরিণত হয় তখন আমারও সন্দেহ জাগে, কি জানি কি হয়েছে কিনা। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন সেটা কিন্তু তাদেরকে লক্ষ্য করে বলেছেন তা কিন্তু না। আপনি দেখেন, ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উনি গত ঈদের পরে 1 বছর আগে, এই যে আপনার প্রায় 1 বছর, জুন মাসে কুরবানি ঈদের পরে উনি লন্ডনে নিজে গেলেন বসার জন্য, এবং আজকের যিনি পররাষ্ট্রমন্ত্রী উনিও গেলেন, পররাষ্ট্রমন্ত্রী। এটা তো বাংলাদেশেই হতে পারতো না? উনি তো তাকে আনতে পারতেন। তো এটা তো তার উপরেও ডিপেন্ড করেছিল ওই মুহূর্তে। এবং আপনি খেয়াল করেন এই লাইনটা বলার পরে 1-1.5 সপ্তাহের মধ্যে কিন্তু সব কিছু কিন্তু সিরিয়াসলি কমপ্লিট হয়ে গেল। শুধু কমপ্লিটই হলো না, একদিনে ভোটার হয়ে গেলেন, আপনার এনআইডি কার্ড হয়ে গেল, ভোটার হয়ে গেলেন, এগুলো 1-2 দিনেই সব কিছু হয়ে গেল, ছুটির দিনে। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু আটকে থাকলো না। রাষ্ট্র চেয়েছে তাই ছুটির দিনে। রাষ্ট্র তার নিজের কর্মপরিধির জন্য, কর্মের জন্য কোনো বিশেষ সময় বেছে নিতে পারে, যদি সময় হাতে না থাকে, এটা রাষ্ট্রের উপর ডিপেন্ড করে। তো এই জায়গাগুলো রাষ্ট্র তখন করলো। তাহলে কেন এই বৈঠকটা কেন লন্ডনে গিয়ে করতে হলো? সেটার আগেও তো এই ঘটনাটা উনি আসতে পারতেন, ওনাকে আসতে দেওয়া হতো। এই জিনিসগুলো আমরা যদি চিন্তা করি যে ওই সময় রাষ্ট্রের, যেটা আসিফ বলেছেন, যদি এটাই হয় যে আমাদেরকে থাকতে বলেছে, থাকার প্রয়োজনই হয়তো বা
বিএনপির চেয়ারম্যানকে দেশে আসতে দিতে তারা অনিচ্ছুক ছিলেন। সব কিছুতেই তারা মনে করেছিলেন যে তারা একটা কানে ফু দিয়ে আমরা হয়তো চলতে পারবো, আমরা হয়তোবা আমরা অনেক দিন থাকতে পারবো, বিশেষ করে 29 সাল পর্যন্ত তো অবশ্যই। কিন্তু তারা তো থাকেননি, তারা তো নির্বাচন দিয়েছেন। তারা যে থাকেন নাই না থাকতে পারেন নাই এটাও ব্যাপার। যে মানুষটি এই কথাটা বললেন তাকেও তো নামাতে কত ব্যাক পেতে হয়েছে। নিজে থেকে তো নাহিদ যেমন নিজে থেকে রেজিগনেশন দিয়েছিলেন, তারা কিন্তু ওইভাবে দিতে চান না, একদম নির্বাচনের আগে তাও দেন কিনা এরকম একটা অবস্থা ছিল। তো তারা যে নিজেরা যেতে চান না এটা তাদের অনেক কর্মকাণ্ডে বোঝা গেছে। এবং নির্বাচন যেদিন হয় আপনি খেয়াল করেন সেদিনও কিন্তু তার আগে পর্যন্ত যে নির্বাচনটা হবে কিনা প্রত্যেকের মধ্যে কিন্তু এই ধরনের একটা দুদুল্যমনা ছিল, যে যত কথাই বলুক না কেন। এবং নির্বাচন যে ঠিকভাবে নাও হতে পারে, নির্বাচনের আগে একটা বড় ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, এটা কিন্তু খোদ আপনার চিফ অ্যাডভাইজার নিজেই বলেছিলেন। অন্যরা তো বলেছিলেনই, উনি নিজেও এই কথাটা বলেছিলেন একের অধিকবার, যে নির্বাচনের আগে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো এই জায়গা থেকে প্রমাণ হয় যে তারা আপনার, এখন তো কেউ বলে না, এখন সবাই কিন্তু সমালোচনা করে ইন্টারিম গভর্নমেন্ট প্রধানের। তখন কিভাবে নামাজ পড়া শেষ হলেই ঈদগাহ মাঠ থেকে শুরু হতো যে তার 50 বছর থাকা উচিত, তার 10 বছর থাকা উচিত, তার 5 বছর। তো ফেসবুকে আমরা অনেকের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পোস্ট দেখেছি। তো এই জায়গা থেকে তাদের যে থাকার ইচ্ছে ছিল, তাদেরকে তারা যাদেরকে মাস্টার মাইন্ড বলেছিল অথবা তাদেরকে যারা নেপথ্যে রেখেছিলেন, তাদেরও যে রাখার ইচ্ছে ছিল, তারাও কিন্তু ওপেন এই কথাগুলো বলেছে যে আমরা এত তাড়াতাড়ি নির্বাচন চাই না, আগে আমরা আরেকটু পুক্ত হই বা কিছু। তো এই জায়গাগুলো থেকে আমি বলতেই পারি, এবং আমার নেতা ওনার ওই কথায় প্রমাণ করে না যে ডিপ স্টেট চায় না বলে উনি আসতে পারেন না। আর আরেকটা কথা বলেছেন আমাদের বিরোধী দলীয় নেতা, যে ভারতের চাপ বা অন্যান্য চাপ, সমস্ত পৃথিবীতে এখন যে অবস্থা, জিও পলিটিক্সের যুগ, এই জিওতে চাপ নাই হেন দেশ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। যারা মুরল, যারা বিশ্বকে চালায়, তারাও কিন্তু চাপের মধ্যে থাকে। ইরানের দ্বারা আমেরিকা চাপে থাকবে, এটা তো আমেরিকা চিন্তা করে না, ভাবছে 1-2 ব্যাপার, একটা বোতামে চাপ দিলেই ইরান ঠান্ডা হয়ে যাবে। তো তারাও কিন্তু চাপের মধ্যে, যে ইসরায়েল এত কিছু করছে সারা বিশ্বে, সেও চাপের মধ্যে আছে। তারও নেতা মারা গেছে কি না যায় নাই সেটাও কিন্তু তারা সবকিছু প্রকাশ করে না। তো সেই জায়গা থেকে বলতে চাই, এই চাপ নিয়ে আমাদের থাকতে হবে। আর প্রতিবেশী দেশ যদি 3 দিকে যদি একটা দেশ হয়, তাহলে তো বলাই বাহুল্য। আমরা চাই বা না চাই, তাদের বাইরে আমাদের সব সময় যাওয়া সম্ভব হয় না, তাদের বাইরে। কারণ এই যে দেখেন, এই যে তেলটা এখন আসছে, তার উত্তর পেয়েছেন। আমি বলি, এই যে তেলটা আসছে, আমি আরেকটু লেন্দি করছি এখানে, তেলটা আমার যে জনগণের কি যে কোনো মূল্যে তেল দরকার। এখন আমার তো অন্য কোনো ওয়ে নাই। তো যে ওয়েটা আমার থাকবে, আমার যখন মৃত্যু পথযাত্রীর কাছে সবকিছুই হালাল সেই মুহূর্তে। তো আমার সম্পর্কটা তো ওই জায়গাটায়। যেহেতু আসলে একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সরকার তো বারবার বলছে যে তেলের কোনো সংকট নেই, যথেষ্ট পরিমাণ মজুদ আছে, কিন্তু আমরা তো পেট্রোল পাম্পগুলোতে তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। মানে সরকার কি এই বিষয়টিকে লুকাতে চাচ্ছে কিনা, বা এই সংকটটা সামনে অনেক ভয়াবহ যদি ইজি করে দেয়। বাংলাদেশের মানুষের যে নেচার, মানুষ যে ঘরের মধ্যে যে বন্দি করে রাখতে পারে, এটা বিশ্বের অন্য কোথাও নাই। বিশ্বে যখন আমেরিকা, ব্রিটেনের মতো জায়গাগুলায় যখন আপনার বলা হয় যে এটা ক্রাইসিস চলছে ডিমের, তখন খুদ প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকেই, তার যদি ঘরে 4টা ডিম লাগে 4টাই কিনে, 5টা কিনে না। কিন্তু বাংলাদেশে এমন, সে 400 ডিম কিনে, তার সামর্থ্য থাকলে কিনে ফেলে রাখবে ঘরের মধ্যে। আচ্ছা, কেন কিনবে না? আপনি আমাকে এটা একটু বলবেন যে কেন কিনবে না? কারণ পেট্রোল পাম্পগুলোতে গেলে তো তেল পাওয়া যাচ্ছে না, মানুষ তো এমনিতেই শঙ্কায় আছেন, তাহলে কেন যখন ইজি করে দিয়েছিল তখনই কিন্তু আপনি লাইনে যত পার্সেন্ট নিছেন। যখন ইজি করে দেওয়া হয়েছিল তখনও কিন্তু আমি আপনাকে বলি, প্রত্যেকটা গাড়িগুলোর কথা বলি, 50 থেকে 100 লিটার মিনিমাম তেল ধরে। মানুষ কিন্তু যখন তেল অ্যাভেলেবল তখন কিনে না, এই এতগুলা তেল কিন্তু কিনে না, 10 লিটার 20 লিটার আমরাও চলি, তো আমরাও এইভাবেই কিনি। কিন্তু প্রত্যেকটা গাড়ি যদি 100 লিটার করে তেল ঢুকায়, লাইনে যারা আছে 100 লিটার করে ঢুকালে কিন্তু 100টা গাড়ির মধ্যে কিন্তু তার এক বড় ট্যাঙ্ক লরির তেল সে চলে যাবে। তাহলে কি হবে? ক্রাইসিসে পড়বে, আবার তেলটা আসতে আসতে টাইম লাগবে।
তো 200 গাড়ি তো ফ্যাক্টর না, আপনি এক একটা, আমি আস্তে আস্তে দেখলাম আজকেও 200, 300, 500 গাড়ি একটা মাইলকে মাইল লম্বা দাঁড়ায় আছে। তো এখন আপনার যা সামর্থ্য আছে সম্পূর্ণ দিয়ে আপনি তেল কিনছেন, তো আপনি পুরো ট্যাঙ্কার ভর্তি করছেন, আপনার কয়টা ট্যাঙ্কার লাগবে? সরকার তো আসলে জনগণের শঙ্কা সে দূর করতে পারছে না। সরকার কি বলেছে শুনেন, এর আগে কিন্তু নরমাল নিয়ম অনুযায়ী 3 মাসের তেল থাকা জরুরি, কিন্তু কোনো সরকারই রাখে নাই। এর আগে সরকার ইন্টারিম গভর্নমেন্ট কয় দিনের তেল রেখে গেছিল, খুব কম দিনের তেল রেখে গেছিল। এখনো কিন্তু মন্ত্রী মহোদয় কি বলছেন যে আমার 1 মাসের তেল আছে, কিন্তু 1 মাসের তেল যদি আপনি এই যে 1 মাস বলছে, আপনি ঘর বুঝাই করে তেল ফেলে, আপনি এর মধ্যে তো একজনের এক ব্যক্তির ওইখান থেকে প্রায় ধরেন গাজী ট্যাঙ্কের 1 ট্যাঙ্কার মানে 1 ট্যাঙ্কলরি তেল আপনার পাওয়া গেছে 10,000 লিটার। তো এই যে এরকম যদি আপনি ঘর ভর্তি করতে থাকেন তেলে ক্রাইসিস বানানোর জন্য, এবং কি করছে গ্রামের ঘরে ঘরে কি কয়েকটা তার যারা চোরাচাল্লার কারবারি, তারা কি করছে তেল কিনে নিয়ে 200 টাকা লিটার বিক্রি করছে আলাদাভাবে। এই যে কৃত্রিম ক্রাইসিস যে সৃষ্টি করছে, এটার জন্য আপনারা সাংবাদিক, আপনাদেরও কিন্তু এখানে কাজ আছে, আপনাদেরও কিন্তু জাতির উদ্দেশ্যে বলা দরকার যে আমরা সবাই মিলে যা পাই সবাই মিলে ভাগ করে খাই, তাহলে কিন্তু সমস্যা হবে না। আর এই তেল ক্রাইসিস কিন্তু বাংলাদেশের না, সমস্ত বিশ্বে। একটি মানে বিষয় আপনার কাছে, তারপর আমি লাইনটা শেষ করি। তিনি বলেছেন যে তারা যখন ক্ষমতা ছেড়েছিলেন, তৎকালীন সরকারের পারচেজিং যে কমিটি আছে সেই কমিটিতে তিনি ছিলেন, এবং তারা যখন ক্ষমতা ছেড়েছেন তখন 2 মাসের তেলের মজুদের রেখে আসছেন, সেটি এখন 1 মাসের মানে এত দ্রুত শেষ হয়ে গেল। শোনেন, 2 মাসের তেল আপনি নিজেই বলেন, তেল তো এমন জিনিস না যে হাড়িপাতিল ভরে রাখা যায়। সরকারের যে কারখানাগুলো আছে সেখানেই রাখা ছিল, তাহলে তারা যদি 2 মাসের তেল রেখে গেল, তাহলে এই তেলটু কে খেলো? এই তেলটা কোথায় যাবে? তেল তো এই যে এই সমস্যার সৃষ্টির পরে তেল নিয়ে আসা হচ্ছে, তাহলে তেল আনতে হলো কেন? আমি তাকে আপনার মাধ্যমেই প্রশ্ন করছি। প্রতিদিন তেল আসছে, তেল ভারত থেকে আনছে, তেল হুরমুজ প্রণালী আপনার বলে দিছে যে বাংলাদেশের তেল আসতে কোনো বাধা নাই, তারপরে তেল অন্যান্যভাবে বাংলাদেশ সরকার চেষ্টা করছে। তাইলে আপনার 2 মাসের তেল রেখে গেলে সরকার আসছে 1 মাস 2-1 দিন 2-4 দিন, এই 1 মাস 2-4 দিন আর 2 মাস আপনার তেলগুলো গেল কই? তারা তো ফেব্রুয়ারির 17 তারিখে দায়িত্ব ছেড়েছে, তখন যদি দেখে যে 2 মাসের তেল আছে, তাহলে এই তেল কোথায় গেল? তাকেই জবাব দিতে বলেন, তাকে